হাই, নমস্কার। শুভ সন্ধ্যা। এমবিএফ এর একটা নতুন পডকাস্টে সবাইকে স্বাগত। আমি প্রবীণ, তোমার সাথে আছে অরিন্দম দা। তোমরা জানো আমরা এই সিজনে একটা রিচুয়াল চালু করেছি যে ম্যাচ ডে -2 তে একটা প্রিভিউ সেশন আসবেই। সেটা লাইভে পসিবল হলে লাইভে, না হলে পডকাস্ট ফরম্যাটে আমরা আনবোই, যাতে দ্য স্ট্রিক কন্টিনিউস। এবং সেই কারণেই আজকে আমাদের সেশন, আজকে বৃহস্পতিবার, তোমরা রাত্রি ৯টা নাগাদ হয়তো ভিডিওটা দেখছো, আমরা প্রিমিয়ার করছি। আগামী পরশু মোহনবাগান নামতে চলেছে বেঙ্গালুরু এফসির এগেনস্টে। মোহনবাগানের খুব পয়া স্টেডিয়াম কান্তিরাভা। 2013 থেকে যবে থেকে বেঙ্গালুরু এফসি এসছে, মোহনবাগান বোধহয় বেঙ্গালুরু থেকে বেশি ম্যাচ জিতেছে কান্তিরাভায়। মোহনবাগান বেঙ্গালুরু যে মুখোমুখি সাক্ষাৎ হয়েছে সেখানে, এবং আমরা আশা করবো এবারেও সেই স্ট্রিকটা কন্টিনিউ হবে। তবে এবারের আইএসএল এর প্রথম 4টে ম্যাচ অপেক্ষাকৃত ইজি থাকলেও আস্তে আস্তে কঠিন ম্যাচের দিকে এবারে এগিয়ে যাচ্ছে মোহনবাগান। কারণ পরবর্তী 3টা ম্যাচ বেঙ্গালুরু, মুম্বাই সিটি এফসি, জামশেদপুর। এবং জামশেদপুর ম্যাচের আগে মোহনবাগানের লক্ষ্য হবেই 6 ম্যাচ থেকে 18 পয়েন্ট তুলে রাখা, যাতে জামশেদপুরের ওপরে একটা প্রেশার ডিল করা যায়। এবং তার জন্যই বেঙ্গালুরু ম্যাচটা কিন্তু মাস্ট উইন হতে চলেছে মোহনবাগানের জন্য। আজকে আমরা এই ভিডিওতে, এই সেশনে, সেই বেঙ্গালুরু ম্যাচেরই প্রিভিউ নিয়ে কথা বলবো। কতটা চ্যালেঞ্জিং হবে রেনাল্ডো সিং এর বেঙ্গালুরু এফসি, কিভাবে সের্জিও লোবেরা হ্যান্ডেল করবেন বেঙ্গালুরু এফসি ট্যাকটিক্স, সবকিছু নিয়ে ডিসকাশন হবে। অরিন্দম দা, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, জয় গুরুবাগান। প্রগতি যেরকমটা বললো যে একটা 4 ম্যাচের আমাদের একটা ফেজ পেরিয়ে এসেছি আমরা। ওই ফেজটা আমাদের যেটা করতে হতো, 4 ম্যাচে 12 পয়েন্ট পেতে হতো, আমরা পেয়েছি। মাল্টিপল গোল স্কোরার ছিল, সেটাও হয়েছে। নাও দ্য থিং ইজ আমাদের নেক্সট 3টে ম্যাচ নিয়ে ভাবতে হবে। বাট যেহেতু 3টে ম্যাচ যথেষ্ট কঠিন হতে চলেছে, তার জন্য ম্যাচ বাই ম্যাচ এগুলোটাই বেটার। যদি আমরা ব্যাঙ্গালোর ম্যাচ থেকে 3 পয়েন্টটা নিশ্চিত করতে পারি, আমার ধারণা যে আমাদের মুম্বাই ম্যাচে যখন আমাদের আবার প্রায় একটা 5 দিন 6 দিনের গ্যাপে খেলা হবে, প্লেয়াররা একটা রিকভারি সেশনও পেয়ে যাবে। আবার যেহেতু হোম ম্যাচ, আমাদের সমর্থকরাও আবার দেখবেন 30-32 হাজার সমর্থকও আবার গ্যালারিতে ভিড় করেছে পেছন থেকে উৎসাহিত করতে। হোমে যুব ভারতীতে মোহনবাগানকে খেলাটা মুম্বাইয়ের কাছে সহজ হবে না। সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি যে যদি এই ম্যাচটা জিতে আমরা মুম্বাই খেলতে নামতে পারি, আমাদের একটা ভালো সম্ভাবনা থাকবে যে আমরা মুম্বাই ম্যাচটা জিততে পারবো। কিন্তু ব্যাঙ্গালোর ম্যাচটাই হচ্ছে আমাদের এই সিজনে তাল কাটার একটা জায়গা হলেও হতে পারে। আমি চাইবো যেন না হয়। বাট যে মোমেন্টামটা মোহনবাগান পেয়েছে, বা আস্তে আস্তে যে মোমেন্টামটা মোহনবাগান পিকটা রিচ করার চেষ্টা করছে, সেটা কিন্তু এইটাই বেসিক্যালি আমার মতে মেক অর ব্রেক। আমার ধারণা যদি আমরা এই এই হার্ডেলটা যদি আমরা পেরিয়ে যাই, তাহলে আমার মনে হয় আমরা মুম্বাই ম্যাচ থেকে পয়েন্ট পাবো। কিন্তু ভগবান এখন এই ম্যাচটা যদি কোনো সমস্যা হয় যে আমরা 1 পয়েন্ট, এখন দেখুন মোহনবাগান যে জায়গায় আছে, মোহনবাগান যেভাবে শিলটাকে ডিফেন্ড করার জন্য নেমেছে, এই ধরনের একটা ম্যাচ থেকে, এই ফেজে এই ধরনের একটা ম্যাচ থেকে একটা ড্র কিন্তু মানে অলমোস্ট হারের সমান। সেটা আর যেহেতু এবারে ডবল লেগ করে খেলা হবে না, সুতরাং অ্যাওয়ে হোম এই ব্যাপারটা আর অতটা সেই মানে দাঁড়ায় না যে আমরা অ্যাওয়ে ম্যাচ থেকে 1 পয়েন্ট নিয়ে আসবো, হোমে 3 পয়েন্ট তুললে টোটাল 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে নেবো একটা টিমের থেকে, এইটা কিন্তু হবে না। সেক্ষেত্রে বেঙ্গালুরু যে বিশাল দুর্দান্ত ফুটবল খেলছে তা নয়, বাট হ্যাঁ 4টে ম্যাচের মধ্যে ওরা দুটো জিতেছে, একটা ড্র করেছে, একটা হেরেছে। সুতরাং 4 ম্যাচে 7 পয়েন্ট আছে, মানে খুব খারাপ খেলছে না কিন্তু তারা। তো কান্তিলাবাজ যেরকমটা প্রভূত বললো যে আমাদের ভালো স্টেডিয়াম, গোয়া স্টেডিয়াম, হ্যাঁ। বাট এটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু আগের সিজনে এখানে ম্যাচটা জিততে পারিনি, 3-0 বলে আমরা হেরে গেছিলাম। হ্যাঁ, যদি আপনি রিভেঞ্জের সেন্স থেকে বলেন, রিভেঞ্জের সেন্স থেকে যদি রিভেঞ্জ না নিয়ে শুধুমাত্র এইটাকে এই সিজনের ভিত্তিতে একটা নর্মাল ম্যাচের মতো ট্রিট করেন যে এই ম্যাচটাও আমাকে বাকি 4টে ম্যাচ যেগুলো দিচ্ছি তার মধ্যে জিততে হবে, সেভাবে আপনি দেখতে পারেন। বাট যেভাবেই আপনারা দেখুন না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কিন্তু বাজার থেকে 3টে পয়েন্টই ফিরতে হবে। তাহলে কি আমাদের জন্য মুম্বাই ম্যাচটা, যে ম্যাচটার পর আমরা প্রায় এই ম্যাচটা কোনো খেলাই নেই, সেই আবার পরের ম্যাচে জামশেদপুর, তখন আমরা মুম্বাই ম্যাচটা কিন্তু অনেকটা ফ্রি মাইন্ডে, অনেকটা কিন্তু ফ্রেশভাবে খেলতে নামতে পারবো, যে জানি যে মুম্বাই ম্যাচটা থেকে শুধু আমরা 3 পয়েন্ট পেলে এই ম্যাচটার জন্য প্লেয়াররা রেস্ট পাবে, রিকভারি সেশন পাবে, তারা অনেক বেশি ধীরে ধীরে নিজেদেরকে রিকভার করে নতুন জায়গায় আনতে পারবে। সুতরাং খুব ভালো জায়গায় নিজেদেরকে আমরা রাখতে পারবো। তো তার জন্য প্রথম এবং প্রধান লক্ষ্য যেটা নিরাপত্তা প্রভুত্ব বললো, আমি বললাম যে ব্যাঙ্গালোর ম্যাচ থেকে 3 পয়েন্ট নিশ্চিত করতে হবে। তার জন্য যা যা করণীয় আমার মনে হয় মোহনবাগান কোচ, মোহনবাগান ম্যানেজমেন্ট করবেন। ব্যাঙ্গালোরুতে আমাদের প্রচুর সমর্থক উপস্থিত থাকতে চলেছে, যেরকম প্রতিবার থাকে, তারাও তাদের দিক থেকে গলা ফাটাবে। তারা নিশ্চিত করার চেষ্টা করবে যে মোহনবাগান যেন ব্যাঙ্গালোর থেকে এই বছর 3 পয়েন্ট নিয়ে ফিরতে পারে। যদি রিভেঞ্জ হবে, তাহলে কিন্তু আগের বারে রিভেঞ্জটা সম্পূর্ণ করবে। একদম তাই, একদম। এবং আমরা বেঙ্গালুরু লাইন আপটাও চলে যাবো, যেটা মোস্ট রিসেন্ট ম্যাচ ছিল বেঙ্গালুরু এফসি, যেখানে তারা খেলেছিল মোহামেডানের এগেনস্টে। অরিন্দমদা যেটা বললো যে 4 ম্যাচে 7 পয়েন্ট, স্ট্যাটিস্টিক্স ওয়াইজ হয়তো বেঙ্গালুরু খুব বাজে খেলছে না। বাট আমি বেঙ্গালুরু ম্যাচগুলো দেখেছি এই সিজনে। মেনলি আমি সবকটা ম্যাচ ফুল না দেখতে থাকলেও মোহামেডান ম্যাচটা আমি পুরো 90 দেখেছি।
পাঞ্জাব ম্যাচটা আমি পুরো 90 দেখেছি, বিকজ পাঞ্জাব ম্যাচটা একটা সার্কাসের পরে হয়েছিল, আমি আর বেশি বিস্তারিত বলবো না। তো সেদিন খুব মনটা উৎফুল্ল ছিল, একটা বিশেষ দল পয়েন্ট ড্রপ করায়, তো তারপরে ব্যাঙ্গালোর ম্যাচ ছিল, দেখছিলাম, আমি হেড ওয়াচ করছিলাম ব্যাঙ্গালুরুকে। তো পরপর দুটো ম্যাচ দেখে আমার যেটা মনে হয়েছে, ব্যাঙ্গালুরু সবচেয়ে বড় উইকনেস হচ্ছে ওদের ডিফেন্স, এবং মাঝমাঠের সাথে ওদের ডিফেন্সের তালমিলের অভাব। কোনো এক অজানা কারণে সুরেশ সিং ওয়াংজামকে স্টার্ট করাচ্ছেন না সেভাবে রণবীর সিং, এবং যেটা তোমরা এই লাইন আপেও দেখছো, এখানেও সুরেশ বেঞ্চ থেকে এসেছিলেন। ব্যাঙ্গালুরু ডিফেন্স যেটা অল ইন্ডিয়ান ডিফেন্স, আমার কোয়েশ্চেনটা প্রথমেই থাকবে অরিন্দমদের কাছে, আমরা ব্যাঙ্গালুরু গেম প্ল্যান নিয়ে তো আলোচনায় আসবোই, বাট পোটেনশিয়ালি জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিনি পেট্রাতোস, অথবা জেমি ম্যাকলারেন, রবসন রবিনো, দিনি পেট্রাতোস, এই অ্যাটাকিং ট্রায়োকে কি আটকাতে পারবে ব্যাঙ্গালোরের অল ইন্ডিয়ান ডিফেন্স, যেখানে ওদের ন্যাচারাল সেন্টার ব্যাক একজনই চিংলেন সানা, বাকি তুমি যদি দুজনকে দেখো, নিখিল পূজারি ইজ দ্য সাইড ব্যাক, রাহুল ভেকে মেকশিফট সেন্টার ব্যাক, এবং নাওরাম রোশন সিং তো সাইড ব্যাক, অর্থাৎ ডিফেন্সে কিন্তু এক্সপিরিয়েন্সেরও অভাব আছে। দেখ, রাহুল ভেকেকে কিন্তু আমরা, যদিও ওর প্রাইম টাইমটা বল বা ওর যে সময়টা রাহুল ভেকে হয়েছে সেই সময়টার ভিত্তিতে যদি আমরা ভাবি, হ্যাঁ এটা ঠিক কথা যে ও রাইট ব্যাক খেলে কিন্তু উঠেছে, রাইট ব্যাক খেলে কিন্তু ওর জায়গা ফাঁকা করেছিল। এবার ইন্ডিয়াও কিন্তু রাইট ব্যাক খেলেই মনে হয় মোস্ট প্রবাবলি ইন্ডিয়া টিমে এন্টার করেছিল ও। দ্য থিং ইজ, ও কিন্তু এখন মানে মেকশিফট ঠিক কথা, বাট মানে এরকম মেকশিফটে যে একটা দুটো ম্যাচ হলো ওর টিমের সেন্টার ব্যাক নিয়ে হলে ও জায়গাটা খেলছে, যেরকমটা ধর ইস্টবেঙ্গলে জিকসন সিং এখন খেলছে, যে ওদের বিদেশি স্টপারটার এই মুহূর্তে ইঞ্জুরি, তাই জন্য জিকসন সিং খেলছে, এই 2-3 ম্যাচ হলো খেলছে। রাহুল ভাই কিন্তু ব্যাপারটা সেটা, রাহুল ভাই কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু সেন্টার ব্যাক খেলছে। এবার তোকে এটাও মাথায় রাখতে হবে যে ইন্ডিয়া টিমের ক্ষেত্রেও রাহুল ভাইকে কিন্তু বেশ কিছু ম্যাচ কিন্তু সেন্টার ব্যাক খেলেছে, যখন সন্দেশ জিঙ্গান চোটের জন্য অনুপস্থিত ছিলেন। সুতরাং ও কিন্তু এই জায়গাটা অভ্যস্ত হয়েছে। তো আমার ধারণা চিংলেন সানার সাথে রাহুল ভেকেই সেন্টার ব্যাক খেলবে, আর নিখিল পূজারি একটা সাইডে খেলবে, হয়তো নাওরাম রোশন সিং আর একটা সাইডে খেলবে। এবার তোকে এটা মাথায় রাখতে হবে যে আগের বারে আমাদের টিম যখন খুব ভালো খেলছিল, আমরা শিল্ড উইনিং টিম নিয়ে খেলছিলাম, তখনও কিন্তু আমি যদি খুব ভুল না করি, আমরা কিন্তু হোমে যে ম্যাচটা 1-0 জিতি লিস্টন কোলাসের বলে, সেই ম্যাচেও মনে হয় এই চারজনেরই একটা ইন্ডিয়ান ডিফেন্সই কিন্তু নেমেছিল। আর যদি তা নাও হয়, এই টিমটাই কাইন্ড অফ সেম টাইপেরই ডিফেন্স ছিল। আমি তো আরেকবার চেক করে নেবো, আমার যতদূর মনে পড়ছে ওদের মাঝমাঠটা অনেক বেশি না থ্রেট ছিল আমি শুধু তখন, দেয়ার ওয়াজ চার 3 প্যাকেট বলছি। ফরেনার্স ইন দ্য মিক্স। ওদের মাঝমাঠে আমি বলছি, ওদের মাঝমাঠে সুরেশ ওয়াংজাম খেলতো, ওদের মাঝমাঠে মেন্দেস বলে একটা প্লেয়ার খেলতো, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালবার্তো নগুয়েরা খেলতো। এই 4-3-3 খেলতো ওরা। লেফট উইং এ একটা উইঙ্গার খেলতো বা সুনীল ছেত্রী, মাঝখানে একটা প্লেয়ার, ডান দিকে রায়ান উইলিয়ামস, এইভাবে ওরা খেলতো। 4-3-3 টাইপের ওরা খেলতো। এবার আমি বলছি চার ব্যাকটা যেটা, হ্যাঁ এটা ঠিক কথা, এটা বলতে পারিস যে হ্যাঁ, যে তোর যদি মাঝমাঠটা ওদের অনেক বেশি ভালো ছিল, তাই জন্য ওদের অতটা অ্যাটাকের উপর থ্রেট আসেনি। এটা এটা ভ্যালিড পয়েন্ট, বাট দ্য থিং ইজ যে আমি তখনও বলবো ইভেন কাপ ফাইনালেও কিন্তু ওরা কিন্তু আমাদের কিন্তু যথেষ্ট বেগ দিয়েছিল উইথ দিস ডিফেন্স। আর এই ডিফেন্সটা কিন্তু এমন না যে ওরা নতুন খেলা শুরু করেছে, ওরা কিন্তু কম বেশি এই ডিফেন্সটা নিয়ে কিন্তু প্রতিটা ম্যাচ কিন্তু খেলছে লাস্ট সিজন থেকে। যে ম্যাচটা আমরা ব্যাঙ্গালোরের কাছে হেরেছিলাম 3-0, সেই ম্যাচে কিন্তু ওদের ফরেন ডিফেন্ডার খেলেছিল, জোভানোভিচ স্টার্টেড ইন প্লেস অফ চিংলেন সানা। এর পরের দুটো ম্যাচ, যে দুটো মোহনবাগান জিতেছে ব্যাঙ্গালুরুর এগেনস্টে, সেই দুখানে কিন্তু ওরা অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়েই খেলেছিল। জয় ওয়ারিন্দম, দো ওভার টু ইউ। হ্যাঁ, যেরকমটা প্রভূত বললো যে ওরা অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে খেলছে। এবার অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে খেলার ব্যাপার হচ্ছে, দেখুন এবারে আইএসএল এর যেভাবে আইএসএল অনেকগুলো টিম নিজেদের নামিয়েছে, সেখানে অল ইন্ডিয়ান ডিফেন্স ব্যাঙ্গালোর ছাড়াও আরো একাধিক টিম খেলছে। বাট এদের এদের অল ইন্ডিয়ান ডিফেন্সটা কিন্তু অভ্যস্ত অল ইন্ডিয়ান ডিফেন্স। আর আমি আবারও বলছি, ক্রান্তির আবার যে ধরনের মাঠ, এদের যে ধরনের টিম, খুব সহজ কিন্তু হবে না। কারণ এরা দেখাচ্ছে 4-4-2, আমার মনে হয় না 4-4-2 টাইপের খেলবে। এরা ওই 4-4-1-1 বা 4-5-1 টাইপেরই হয়তো খেলবে, আমি যেটুকু খেলা ওদের দেখছিলাম। রায়ান উইলিয়ামস আগেরবারে যে টাইপের রোলটা খেলছিল, যতটা অ্যাহেড রোল খেলছিল, ডিরেক্ট ডি বক্সের ধারে কাছেও বল পাচ্ছিল, সেগুলো থেকে অ্যাসিস্ট বা গোল স্কোরিং সিচুয়েশনে যাচ্ছিল। এবারে অতটা পাচ্ছে না, তার কারণ এবার ওই অতটা ক্রিয়েটিভ প্লেয়ার বা অতটা ডিফেন্সিভ সলিডিটি বিদেশি মিডফিল্ডার নেই, যে যে দুটো ম্যানকে শিল্ড করে বা নগুয়েরা একটা ম্যানকে শিল্ড করে ওকে ফাইনাল থ্রুটা একদম বক্সের মধ্যে খেলবে। সেক্ষেত্রে এবার রায়ান উইলিয়ামসকে নিজেকেই অনেকটা বল সে রেডি করে, বল তৈরি করে নিয়ে ওকে উইং থেকে গিয়ে ডেলিভার করতে হচ্ছে। তো অতটা ইজি হতে এবার হবে না। বাট হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, আমরা যদি খুব ক্যাজুয়ালি নিই যে এবারে ওদের দুটো তিনটে বিদেশি খেলছে অল ইন্ডিয়ান ডিফেন্স, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুগতে হবে। এবার যদি আসি যে ব্যাঙ্গালোর কি ধরনের ফুটবল খেলছে, আমি যেটুকু দেখছিলাম, যে আমি মোহামেডান ম্যাচটা দেখছিলাম, পাঞ্জাব ম্যাচটাও দেখছিলাম। আগে ওদের শক্তির দিকটা আছে, ওরা বেশিরভাগ ফুটবলই কিন্তু এখনো ওরা একই জায়গায় স্টিক করছে, রায়ান উইলিয়ামসকে কেন্দ্র করেই করছে। বাট হ্যাঁ,
রায়ান উইলিয়ামসকে কেন্দ্র করে আগে যতটা ফ্লুইড ফুটবল খেলতো, যতটা স্মুথ ফুটবল খেলতো, ততটা এবারে খেলতে পারছে না ওরা। ওই জন্য ওরা স্লো বিল্ড আপ করছে, ছোট ছোট পাস খেলছে, খেলে খেলে রেডি করে জায়গা নিয়ে রায়ান উইলিয়ামস দেখছি উইং থেকে বেশ বড় বড় ক্রস যাচ্ছে সুনীল ছেত্রীর উদ্দেশ্যে। ওরা অনেকটা কিন্তু ডিরেক্ট ফুটবলে যাচ্ছে এবারে। ওরা কিন্তু মিডিল থার্ড দিয়ে অতটা রান নেওয়া, অতটা কিন্তু বল ক্রিয়েট করা, এটা কিন্তু ওরা করছে না ফর মানে অবভিয়াস রিজনস, কারণ ওদের কাছে সেই 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 ক্যাপাবিলিটি প্লেয়ার এই মুহূর্তে ওদের কাছে নেই। এবার আমি আসি যে শক্তি কোথায় কোথায় হতে পারে। দেখুন ব্যাপার হচ্ছে সুনীল ছেত্রী আপনার এগেনস্টে যদি খেলে, সুনীল ছেত্রী কিন্তু যথেষ্ট টাফ গেম আপনাকে দেবে, আপনার ডিফেন্স কিন্তু যথেষ্ট টাফ গেম দেবে। আর সেক্ষেত্রে সুনীল ছেত্রী কিন্তু যেহেতু বুদ্ধিমান স্ট্রাইকার, সুনীল ছেত্রী কিন্তু আমাদের দুটো স্টপারের মধ্যে কিন্তু সবসময় চেষ্টা করবে মেহতাব সিং এর দিকটাতেই প্রেসটা করার। কারণ অ্যালবার্তো রদ্রিগেজকে প্রেস করে বা অ্যালবার্তো রদ্রিগেজকে ডিস্টারবেন্স ক্রিয়েট করে ওকে বিট করাটা তুলনামূলক কঠিন মেহতাব সিং এর থেকে। এটা একটা ব্যাপার। পুরনো মোহনবাগানের প্লেয়ার আশিক কুরনেন কিন্তু মোহামেডানের ম্যাচে একটা গোল করেছে। আশিক কুরনেন কিন্তু লেফট উইংয়ে যথেষ্ট ভালো ফুটবল খেলে। কান্তি রাভাই বেশ কিছু ম্যাচ ধরে প্র্যাকটিস করছে, কান্তি রাভাই ম্যাচ খেলেছে। তো ও কিন্তু ওই রাইট সাইডটা, যেটা যেহেতু আমরা হাই লাইন খেলি, হাই লাইন খেলার একটা ন্যাচারাল ব্যাপার হচ্ছে কি হাই লাইনে দুটো সাইড ব্যাক কিন্তু নামতে পারে না চট করে। তো আপুইয়ার ক্ষেত্রে কিন্তু এই ম্যাচটা বা থাপার ক্ষেত্রে কিন্তু এই ম্যাচটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ওদেরকেই কিন্তু দুটো সাইড ব্যাকের জায়গাটা কভার করতে হবে, বিশেষ করে রাইট সাইডের জায়গাটা আমাদের। হ্যাঁ, এবার যদি ধরুন যে দেখলাম যে রবসন খেলছে না, আগের দিনেরই মোটামুটি ফরমেশনে মোহনবাগান স্টার্ট করলো, সেক্ষেত্রে কিন্তু বোসও অনেকটা অ্যাহেড খেলতে হবে বোসকে। সেক্ষেত্রে কিন্তু বোসের সাইডটা কিন্তু যথেষ্ট চিন্তা, কারণ ওই সাইডটাতে রায়ান উইলিয়ামস অপারেট করবে। তো আমার মনে হয় এই ম্যাচে এটা হলেও হতে পারে যে বোস এবারে অতটা মাঝবাটের ওপরে বা অতটা উইঙ্গের পজিশনে বল প্রসেস রাখার জন্য গেল না। তো আমরা অনেকটা মিডফিল্ড ওরিয়েন্টেড বা রাইট সাইডকে ওভারলোড করে ফুটবল খেলার চেষ্টা করলাম। বা হয়তো এটা হলো যে বোস খেললো, লিস্টনকে আমরা দেখলাম শুরু থেকে লেফট সাইডে খেলছে, যাতে লেফট সাইডটা সচল থাকে, রাইট সাইডে মানবীরও থাকে, মানবীর দুটো সাইডই যাতে আমাদের সচল থাকে। এটাও একটা অপশন হতে পারে। বাট হ্যাঁ, আমি দুটো কন্ডিশনে এইটা ধরে নিয়ে বললাম যে রবসন ইজ নট গোয়িং টু প্লে। যেটা আমরা শুনছিলাম যে রবসনকে হয়তো আর একটু বিশ্রাম দেওয়া হতে পারে, যেটা আমার মনে হয় না এখনো কোনো ভুল আছে, কারণ এখনো প্রচুর ইম্পর্টেন্ট ম্যাচ আছে। রবসন যদি ফিট থাকে সেই ম্যাচগুলোকেও আমরা জিততে ওকে প্রয়োজন হবে। আর ব্যাঙ্গালুরুর সাথে এই ম্যাচটা কিন্তু আমাদের এই একাদশ নিয়ে কিন্তু জেতা উচিত, মানে উইথাউট রবসন কিন্তু আমাদের জেতা উচিত। এটা গেল ওদের দুটো শক্তি। আমি আর একটা শক্তির কথা ওদের বলবো, যে এই মাঝ মাঠে এই যে ফানাই ছেলেটা বা এই যে স্যানচেজ, এরা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু এদের বন্ডিং কিন্তু একটু হলেও বেটার হয়েছে। যেহেতু আমরা মাঝ মাঠের থেকে আমরা অনেকটা হাই লাইন খেলি, আমাদের কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে যে আমরা যেন বল লুজ না করি। আমরা একটা বল উড়িয়ে দিয়ে গোল কিক করে দিয়ে চলে এলাম, তাও অনেক ভালো, কোনো অতটা আমাদের প্রবলেম হবে না। বাট আমরা যদি, যেহেতু আমরা কুইক ট্রানজিশনে যাই, খুব কুইক তাড়াতাড়ি 1-2 খেলি বা খুব তাড়াতাড়ি পা থেকে বল ছাড়ি, অনেক ক্ষেত্রে কি হয়, ওরাও যদি হাই প্রেস করে বা ইন্টারসেপ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি কাউন্টার অ্যাটাক। সেক্ষেত্রে কিন্তু ডিফেন্ডারদের ইয়েলো কার্ড কনসিড করা, প্রয়োজনে রেড কার্ড কনসিড করার মতো সিচুয়েশনে চলে যাওয়া ছাড়া কোনো অপশন নেই। তো এই দুটো তিনটে জায়গায় খেয়াল রাখতে হবে। আর প্লিজ সেট পিসে খেয়াল রাখতে হবে, কারণ রাহুল ভেকে ইজ এ জেনুইন গোল স্কোরার ফ্রম সেট পিস। তারপরে সুনীল ছেত্রীর মতো হেডিং এবিলিটি প্লেয়ার আছে, রায়ান উইলিয়ামসের হেড যথেষ্ট ভালো। তো এই দুটো তিনটে কিন্তু হেডিং এবিলিটি ভালো আছে, চিংলেন ছানা আছে। তো সেট পিস বা কর্নারে কিন্তু ভীষণ আমাদের খেয়াল রাখতে হবে। তো এই তিনটে জায়গা যদি আমরা ওদের খেয়াল রাখি, তাহলে এটা ওদের মোটামুটি শক্তিটা কভার হয়ে গেল। আর একটা আমি পয়েন্ট অ্যাড করবো ওদের শক্তি, যেটা আমি দেখছিলাম, ওদের কিন্তু দুটো সাইড ব্যাক, মানে দে আর ভেরি গুড ক্রসার্স অফ দ্য বল। যদি ওদের বক্সে সেই ক্রসটা মিট করার প্লেয়ার নেই, সুনীল ছেত্রী বুড়ো হচ্ছেন, যতই তিনি ভালো খেলুন, যতই তিনি ছন্দে থাকুন, আমি কোথাও কি অবাক হব না এই ম্যাচটা গ্রেনাডি সিং শিবা শক্তিকে স্টার্ট দিলে সুনীল ছেত্রীর জায়গায়। আই ওন্ট বি সারপ্রাইজড। হ্যাঁ, পসিবল হতে পারে, শিবা শক্তি অনেকদিন ধরে ওদের সার্কিটে রয়েছে ব্যাঙ্গালোরের সাথে আর কি। আর হ্যাঁ দেখ, কারণ দেখ যেহেতু তোর টিমে মিডফিল্ড ক্রিয়েটার আগের বছরের কোয়ালিটির মতো নেই, প্লাস তোর সেন্টার ব্যাক দুটো পেয়ারের মধ্যেও তোর বিদেশি কেউ নেই, সেক্ষেত্রে তো ন্যাচারাল খেলার ইনস্টিংক্টটা এরকমভাবেই আসবে যে আমি দুটো সাইড ব্যাক বা দুটো উইংকে ওভারলোড করবো। যাতে অপোনেন্টের সাইড ব্যাকের কাছে যাতে দুখানা প্লেয়ার থাকে, মানে অপোনেন্টের সাইড ব্যাক যদি একটা প্লেয়ারকে ক্লোজ ডাউনও করে, তাতে যাতে আর একটা প্লেয়ার ক্রস রাখার জায়গা থাকে। ওদের দেখ বেসিক্যালি ওরা কিন্তু উইং থেকে বড় বড় ক্রস রাখবে, কিছু ডায়াগোনাল রাখবে, কিছু ফ্ল্যাট রাখবে, যাতে বেসিক্যালি একটা এমন জায়গায় বল রাখা যায় যেখানে গোলকিপারকেও আমাদের বেরিয়ে আসতে হবে, প্লাস স্টপারকেও করতে হবে। আর অলরেডি ওরা এটা স্পট করেছে যে আমাদের সেন্টার ব্যাকের সাথে আমাদের গোলকিপারের একটু এখনো কমিউনিকেশনের অভাব আছে, এখনো সেই জায়গাটা আসেনি। সুতরাং এই কয়েকটা দিক খেয়াল রাখতে হবে একটু। আর ওদের দুর্বলতা যদি বলি, হ্যাঁ বল।
আমার যেটা ওদের সবচেয়ে মানে উইক পয়েন্ট লেগেছে, যেটা তুমি বললে যদি ডিফেন্স একসাথে প্র্যাকটিস করেছে, বাট আমার যেটা ওদের প্রবলেম লাগছে, গতবারে ওদের ডিফেন্সের উপরে খেলতো নগোয়েরা, পেড্রো ক্যাপো, সুরেশ ওয়াংনাম। আমি সুরেশের স্ট্যাট চেক করছিলাম, তোমার যেটা বলছিলাম একটু আমার ইনফরমেশনে ভুল ছিল। সুরেশ অ্যাকচুয়ালি ফার্স্ট 3 গেমে রেগুলারলি খেলেছে। মোহামেডান ম্যাচটা হি কেম ফ্রম দ্য বেঞ্চ, ফানাই স্টার্ট করেছিল মোহামেডান ম্যাচটা। আমাদের সুরেশকে আমরা ধরে চলতে পারি, সুরেশ স্টার্ট করবে। আর যদি না কোনো ইনজুরি কনসার্ন থাকে বা ফিটনেস কনসার্ন থাকে, আমি ধরে চলতে পারি সুরেশ স্টার্ট করবে। সেক্ষেত্রে মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু সিরোজিদ্দিন কুজিয়েভ বা ব্রায়ান স্যাঞ্চেজ, যিনি ওদের নাম্বার 10, নগুয়েরা এলিমিনেট হয়ে যাওয়া মোহনবাগানের জন্য কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ। গতবারে মোহনবাগানের এগেন্স্টে বেঙ্গালুরু যে কবার ভালো খেলেছে, যেমন তুমি যদি ডুরান্ডের সেই সেমিফাইনাল ধরো, যেখানে নগুয়েরা মাটি ধরিয়ে দিয়েছিল মোহনবাগান, উই ওয়ার লাকি এনাফ নট টু কনসিড মোর দ্যান 2, বা তারপর যেটা 3-0 আমরা হারলাম, ওই ম্যাচটা আমরা চোখের সামনে দেখেছি। নগরে এলিমিনেটেড দ্য এন্টার মোহনবাগান মিডফিল্ড। আমরা এবারে চেন্নাইকে এমন টাইমে খেলে নিয়েছি যখন নগোয়েরা পুরোপুরি তার বেস্টে ছিল না, তো ওই প্লেড চেন্নাই ইন দ্য বেস্ট টাইম। নগোয়েরা বরাবর মোহনবাগানের এগেন্স্টে ঝামেলা করে, এবং উইথ অল ডিউ রেসপেক্ট টু স্যানচেজ অ্যান্ড কুজিয়েভ, তারা কিন্তু সেই লেভেলের থ্রেটটা দিতে পারবে না। আর আমার যেটা মনে হয়, আশিক কুরুনিয়ান কিন্তু একটা থ্রেট হতে চলেছে মোহনবাগানের এগেন্স্টে। তুমি যেটা বারবার এমফাসাইজ করলে, ক্রস আর মোহনবাগানের উইংয়ে স্পেসিফিক্যালি যদি রবসন না খেলে, আমায় ধরে নিতে হবে যে মোহনবাগান কিন্তু ওই যে ফরমেশনটা আগে দুটো ম্যাচ আমরা খেলেছি, যে মাঝ মাঠের দুটো অ্যাটাকিং মিডফিল্ডার ইনভার্ট করছে, দিমিয়ার কামিংস, ওপরে ম্যাকা খেলছে, তাহলে শুভাশিস বোস এবং অভিষেক টেকচাম সিং, এই দুজন উইং ব্যাকের রোলটা পালন করবে। সেখানে তোমার একদিকে যদি এগেনস্টে থাকে তোমার নিখিল পূজারি, আর আরেকদিকে যদি এগেনস্টে থাকে তোমার নাওরম রোশন সিং প্লাস আশিক কুরুনিয়ান, এটা তোমার ডিফেন্ডারের ওয়ার্স্ট নাইটমেয়ার। শুভাশিস বোসকে বেস্ট টিমটা দিতে হবে। ওরা মাঝখান থেকে আমার মনে হয় না খুব বেশি কিছু বিল্ড আপে যাবে। ওরা কিন্তু দুটো রাইট চ্যানেল আর লেফট চ্যানেল কি ওভারলোড করবে। ওভারলোড ইন দ্য সেন্স ওরা কিন্তু ওদের দুটো সাইড ব্যাককে ওভারল্যাপে তুলে আনবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওদের দুটো উইং ব্যাক, মানে বেসিক্যালি যাতে আমাদের সাইড ব্যাকদের জন্য সবসময় দুখানা করে প্লেয়ার থাকে। যখন টেকচাপ যখন ডিফেন্ড করবে, টেকচাপ সবসময় আশিক কুরনিয়ান প্লাস নাওরম রোশন সিংকে পাবে, যাদের দুজনেরই ক্রসিং এবিলিটি খুব ভালো। আর একটা জিনিস আছে, তুই যতই তোর অপোনেন্টের বিদেশি স্ট্রাইকার থাকুক, ইন্ডিয়ান স্ট্রাইকার থাকুক, ইয়াং সুনীল ছেত্রী থাকুক, বুড়ো সুনীল ছেত্রী থাকুক, তোর একটা টিম যদি 7টা-8টা ক্রস ঘন ঘন করতে থাকে, তোর একটা কিন্তু কনভার্ট হয়েই যাবে। যেটা আমাদের কাপ ফাইনালে হয়েছিল, যে এমন জায়গায় বারবার বলগুলো ডিস্ট্রিবিউট হয়েছিল, একটা অ্যালবার্টোর কিন্তু মিস হিট হয়ে সেম সাইড হয়ে গেল। পরবর্তীতে আরেকটা সেম হয়েছিল, যেটা বিশাল ক্যাপ কিন্তু মানে চকিতে বলটাকে সেভ দিয়ে দিয়েছিল, পরিষ্কার মনে আছে। তো এই ক্রসিংটা থেকে কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে, যে ক্রসটা যেন আমরা মানে ক্রস যখন হবে সেখানে যদি ক্লোজ ডাউন করা সম্ভব হয় ক্লোজ ডাউন করি, আদারওয়াইজ আমরা যেন প্রপারলি ক্রসগুলোকে যেন আমরা ক্লিয়ার করি উইথ হেড। বিশাল ক্ষেত্রে আউটিং করতে না হয় সচরাচর। একদম, আমি মোহনবাগানের লাইন আপটা শুনে নিয়েই নেবো, এটা এক্সপ্লেন করা বেটার সুবিধা হবে। মানে ধরো ডিফেন্সিভ শেপে যদি বেঙ্গালুরু ফুটবলাররা এখান থেকে ক্রস করতে আসে, শুভাশিস বোসের সাথে সাথে কিন্তু থাপাকে এই সাইডটা কভার করতেই হবে ওদের উইং ব্যাকের এগেইনস্টে, কারণ ওরা দুজন করে সবসময় তুলে আনে। দুটো মিডফিল্ডারকে, সে থাপা হোক, আপুই হোক, ঘুরে ফিরে হোক, দুটো মিডফিল্ডারকে দুটো সাইড ব্যাকের ফেলে আসা জায়গাটাকে কিন্তু কভার করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। মানে আমি যেটা দেখাচ্ছি, দেখো স্ক্রিনে যে আমি এগুলো নিলাম, এগুলো যদি বেঙ্গালুরু এফসির প্লেয়ার হয়, ধরে নিলাম একদিক থেকে তোমার আশিক কুরুনিয়ান এবং নাওরেম রোশন সিং, অন্যদিক থেকে তোমার রায়ান উইলিয়ামস অ্যান্ড তোমার নিখিল পূজারি, তখন কিন্তু তোমার উইঙ্গার, কারণ আমাদের এই টিম আমি কনফিডেন্ট একটাই উইঙ্গার খেলবে যদি রবসন না খেলে, এবং রবসন খেললেও এই জন্য আমি ওই জন্য এটাই পার্টিকুলারলি চাইছিলাম, যে সেক্ষেত্রে না যদি লিস্টনকে লেফট উইং এ, মানবিকে রাইট উইং এ প্রপার স্টার্ট করো, তাহলে কি বলতো দুটো উইং এ আমাদের দুটো সাইড ব্যাক এনাফ। তুমি বসাবে কাকে? দিমি পেত্রাটোস বা জেসন কামিংস এর একজনকে তোমার অফ করতে হবে। হ্যাঁ দেখ, আইডিয়ালি আমি দিমিকে বসাতাম, বাট দিমিকে যেভাবে লোবেরা ব্যাক করছে, লোবেরা সিস্টেমে যেটা হচ্ছে, সেক্ষেত্রে কামিংসকে বসাতে হবে। কোচ অন ডু দ্যাট, কারণ একটা ফিলোসফি লোবেরার ক্লিয়ার, যে আমি আমার তিনটে অ্যাটাকারকে সবসময় খেলাবো, অপোনেন্ট যাই হোক। লোবেরা ইজ নট মলিনা, মানে হি ইজ নট আ রিঅ্যাক্টিভ কোচ। ও কিন্তু ওর ফরমেশনে বা স্ট্র্যাটেজিতে কিছু চেঞ্জ করবে না। ও চাইবে বেঙ্গালুরুকে ওর নিজের খেলা দিয়েই, সেই কাইন্ড অফ হানসি ফ্লিকের ফুটবল, মানে আমি আমার হাইলাইন ফুটবলে খেলেই যাবো, একটা ম্যাচ আমি 4-0 খেয়ে যেতে পারি, কিন্তু 30টা ম্যাচ আমি 4-0 জিতবো। লোবেরার ফিলোসফি তো যেটা তুই বলি, আমার ইভেন্চুয়ালি ওইটাই যাবে, বাট স্টিল তা সত্ত্বেও তোর যদি বেঞ্চে সাহাল থাকে, মানবির থাকে, তোর নিজেকে ব্যাক করা উচিত, যে তোর ম্যাচটা জেতা উচিত। প্লাস ওই যেটা বললাম, দেখো আমি মোহনবাগানকে এখন আমার মনে হয়, মানে হ্যাভিং সেড অল দ্য থিংস অ্যাবাউট বেঙ্গালুরু,
মোহনবাগান যদি বেঙ্গালুরুকে হারাতে না পারে সেটা বোধহয় এই সিজনের সবচেয়ে বড় আপসেট হতে চলেছে। যাই হোক, প্লিজ অরিন। মানে ফেয়ার না, কারণ দেখ মোহামেডান যে শেপে এখন খেলছে তাদের এগেনস্টে যে কোনো রকমের দুই এক, যদিও এইভাবে ফুটবল হয় না, অনেক ক্ষেত্রেই হয় যে একটা টিম একটা টিমের সাথে খুব খারাপ খেললো, আর একটা মানে একটা 7-8 নম্বরের টিমের সাথে একটা টিম খারাপ খেললো, আবার একটা টপ টপ টিমকে হারিয়ে দিল। আই সামহাউ ডিসএগ্রি। দেখো আমি শুধু মোহামেডান ম্যাচের প্যাটার্ন কিন্তু ধরছি না। তুমি মোহামেডান ম্যাচের আগে পাঞ্জাব এফসি ম্যাচটাতে হ্যাঁ ওরা হ্যাঁ পয়েন্ট হ্যাঁ, ড্রপ করেছিল। এই 2-0 তুমি হেরেছিল। যদি পরপর, হ্যাঁ ওদের যদি পরপর তুমি 2-0 হেরেছিল। ডাউনওয়ার্ড কার্ভটা দেখো, অ্যাকচুয়ালি বেঙ্গালুরুর আমার মনে হয় মেন স্ট্রেংথ ছিল গত সিজনে ওদের ফরেনার এডগার মেন্দেস। একটা ট্রাবল ক্রিয়েট করতো মিডফিল্ডে, স্ট্রাইকার মিডফিল্ডের মধ্যে কভার করে জায়গাটা খেলতো। নগুয়েরা ছিল ওদের, নগুয়েরা এবং এডগার মেন্দেস বেরিয়ে যায়। পেদ্রো ক্যাপোর রোলটা এমন কিছু আমার ছিল না, এবং দে হ্যাভ রিপ্লেস পেদ্রো ক্যাপো ওয়েল। বাট নগুয়েরা এডগার মেন্দেস বেরিয়ে যায়, ওদের একটা ম্যাসিভ ক্ষতি হয়েছে। এবং রায়ান উইলিয়ামস ইজ নট এট হিজ বেস্ট। জিঙ্কস করবো না, হয়তো মোহনবাগান এগেন্স্টে বেস্ট গেমটা খেলে দেবে, বাট অ্যাজ অফ নাও রায়ান উইলিয়ামস ইজ নট এট হিজ বেস্ট। ফেয়ার ফেয়ার পয়েন্ট। তো আমার মনে হয় দেখ, আর আমি যেটা দেখেছি ওদের কিন্তু ওদেরও যথেষ্ট সেট পিস ডিফেন্ডিং এ কিন্তু দুর্বলতা আছে। প্লাস যেটা বললাম, ওরা যখন ডিফেন্স করে ওরা মানে পুরো টিমটা একটা এমন জায়গার মধ্যে জটলা পাকিয়ে ডিফেন্স করে, মানে কেউ কিন্তু যখন ক্লোজ ডাউন করে, সুতরাং বক্সের বাইরে থেকে শর্ট নিলেও কিন্তু ভালো গোল স্কোরিং সিচুয়েশন ক্রিয়েট হতে পারে আমাদের। তো এটা মাথায় রাখতে হবে। বাট হ্যাঁ, উই হ্যাভ টু মেক শিওর যে আমরা যেন, তবে দেখ আমি একটা কথা বলছি, এই ম্যাচে মোহনবাগান টিমে সুইচ অফ হবে না, মানে সুইচ অফ হওয়ার জন্য গোল খাবে না, গোল খেতেই পারে, কিন্তু সেটা কি করে গেম প্লে থেকে গোলটা খাবে। এবার সুইচ অফ হয়ে গিয়ে মোহামেডান আছে দুপুরে একটা গোল খেলো, এই লাস্ট ম্যাচে ফট করে একটা গোল খেলো, এই ধরনের গোল কিন্তু মোহনবাগান এই ম্যাচে খাবে না, কারণ এটা অ্যাওয়ে ম্যাচ, অপোনেন্টের গ্যালারি আছে, টাফ ম্যাচ, সেখানে এই এইটুকু কষাস কিন্তু মোহনবাগান টিম পুরো থাকবে। বাট হ্যাঁ, যেটা তুই বললি আমারও মনে হয় ইভেন্চুয়ালি ওটাই হবে, যে লোকেরা নিজের ওই যেটা ফিলোসফি সাইকোলজি সেটাতেই ব্যাক করবে, যেটা করা উচিত আমার মনে হয়। বাট হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু লেফট সাইডটা কিন্তু রাইট সাইডটা কিন্তু আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আর তোমার কাছে একটা প্রশ্ন থাকবে আমার, তুমি কি স্পেসিফিক্যালি এই ম্যাচের জন্য টেকচামকে লেফট সাইডে নিয়ে গিয়ে সুভাশিসের জায়গায় অ্যামেকে স্টার্ট করাতে চাইবে স্পেসিফিক্যালি এই ম্যাচটার জন্য, বিকজ অফ হিস রিকভারি পেস? না, আমি ডিফেন্সিভলি সুভাশিস বোস ইজ মোর সাউন্ড। ডিফেন্সিভলি সাউন্ড, প্লাস মানে বড় ম্যাচ টাফ ম্যাচ তো ওর কম্পোজারটা কাজে লাগবে। কারণ দেখ ওর এটা ওটা ভুল ত্রুটি থাকতে পারে, বাট ওর যে সবথেকে বড় কথা যে গেম থেকে হারিয়ে যায় না, এই টাইপের ম্যাচ কিন্তু ধাক্কাধাক্কি হতে পারে, আর্লি 20 মিনিটে একটা দুটো হলুদ কার্ড হতে পারে, টেম্পারমেন্টে গেম হতে পারে। হোয়েন ইটস অ্যাবাউট টেম্পারমেন্ট, হোয়েন ইটস অ্যাবাউট কম্পোজার, ইউ শুড ব্যাক সুভাশিস বোস। ও কিন্তু গেম থেকে হারিয়ে যায় না, ইভেন ইফ হি কনসিডস ওয়ান ইয়েলো কার্ড বিফোর দ্য 20 মিনিটস, ও কিন্তু গেম থেকে হারিয়ে যাবে না। ও রাহুল বেকে ও কিন্তু রায়ান উইলিয়ামসকে আগের সিজনে দুটো ম্যাচে কিন্তু ও কিন্তু ধরে রেখেছে। তখন কিন্তু আমাদের কাছে লেফট ব্যাকের অন্য তখন আমাদের কাছে টেকচাম সিংও ছিল না, আমের রানাবারও ছিল না, যা ছিল একটা সুভাষিস বসি ছিল। এটা বুঝতে হবে। সুতরাং একদম। আমি এত সচরাচর আমি এত তাড়াতাড়ি আমি এত ইম্পালসিভ ডিসিশন নিতে পছন্দ করি। এবং আরেকটা ব্যাপার, সুভাশিস কোচিং বোসের স্টার্ট করবো। সিজনের স্টার্টটা খুব পুরো হয়েছিল সুভাশিসের, বাট হ্যাঁ, ইভেনচুয়ালি সিজন যত গ্রো করেছে সুভাশিস বোস কিন্তু ড্রাস্টিক্যালি ইমপ্রুভমেন্ট করেছে নিজের গেম প্লেতে। সুভাষিস বসি স্টার্ট করবে, সুভাষিস বসি খেলবে। হ্যাঁ, হতে পারে হলুদ কার্ডে থাকলে বা যদি ম্যাচ ফিটনেস 60-এর বেশি না থাকে, সেক্ষেত্রে তখন একটা টাইমের পর লেফট চ্যানেলে টেকচাম সরে গেল, তখন আমের রানাবাড়ে এটা হতে পারে। এটা হলে আমার মনে হয়, বাট আমার মনে হয় ক্যাপ্টেন সুভাষিস বোস ইজ গোয়িং টু স্টার্ট। একদম, তার মানে আমরা এই মোটামুটি সেম লাইন আপে এগ্রি করছি, জাস্ট তুমি একটা জিনিস চাইছো যে মেবি দিমির জায়গায় লিস্টনকে এনে এই সাইডে মানবীরকে খেলানো। সেক্ষেত্রে আমার একটা তোমার কাছে প্রশ্ন আছে অরিন্দম, তুমি কি এরকম একটা ডাইনামিক্স এক্সপ্লোর করতে চাইবে যে মোর ডিফেন্সিভ সলিডারিটির জন্য মেহতাবকে রাইট ব্যাকে এনে মিডফিল্ড তোমার সেন্টার ব্যাকে একটা টম অলরেডকে পুশ করে দিমির জায়গায় মানবীর বা সাহাল, তুমি কি এরকম কিছু একটা চাইবে? করা যায়, তাতে আরো ব্যাপারটা ভালো হবে। কি সেন্টার ব্যাকে আরো হেডিং এবিলিটি, চেহারা বড় প্লেয়ারটা এলো। মেহতাব রাইট ব্যাকে ভালো খেলেছে, আমরা দেখেছি টাফ ম্যাচে আইএফএসির ফাইনাল রাইট ব্যাকে ভালো গেম দিয়েছে। সাহালের ওয়ার্ক রেট যথেষ্ট ভালো, সাহালের মধ্যে ইন্ডিভিজুয়াল স্কিল আছে, সাহাল মাঝখান থেকে থ্রুগুলো বাড়াতে পারে। বাট আমার মনে হয় হঠাৎ করে প্রথম অ্যাওয়ে ম্যাচে গিয়ে একসাথে 3-4 চেঞ্জ একসাথে লোকেরা করবে না। প্লাস আরেকটা ফেয়ার পয়েন্ট হচ্ছে মেহতাব ইজ ভেরি গুড অ্যাজ আ রাইট ব্যাক, বাট ডিফেন্সিভ রাইট ব্যাক হিসেবে লোবেরার না, সিস্টেমে কিন্তু তাছাড়া দুটো উইং ব্যাকের অ্যাটাকিং ক্যাপাবিলিটিতে রোল অনেকটা থাকে, যেখানে টেকচামকে দরকার পড়বে বলে আমার মনে তাছাড়া হয়। ব্যাক ফোরে চেঞ্জ করবেন না, আনটিল আনলেস देयर ইজ সাম ইনজুরি কনসার্ন, ব্যাক ফোরে চেঞ্জ করবেন। হ্যাঁ, একদমই তাই। এবং একটা ছোট্ট আপডেট দিয়ে রাখার, যে কোচ কিন্তু এই মেহতাব এবং বিশাল কাইতের মধ্যে যে গ্যাপটা বারবার ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু লোবেরা আইডেন্টিফাই করেছেন, এবং হি ইজ রেগুলারলি
টেকিং টাইমস, একটা 30 মিনিটের সেশন উনি করেছেন লাস্ট প্র্যাকটিস সেশনে, যদি প্র্যাকটিস ছিল না রিহ্যাব সেশন ছিল সোমবার। মেহতাব বিশাল কাইতকে নিয়ে উনি একটা 30 মিনিটের সেশন করেছেন সেরজিও লোবেরা। তো হুইচ সিগনিফাইজ যে হি হ্যাজ লার্নড ওয়্যার দ্য মিস্টেকস আর, এবং সেরজিও লোবেরা থেকে এটাই এক্সপেক্টেড ছিল। আই থিঙ্ক দোজ উইল বি রেকটিফাইড ইন দ্য বিএফসি। মানে যা ভুল ত্রুটি হবে উপরেই বিনাশ করো, সিম্পল। মানে শুরুতেই এ করো, কারণ দুটো তিনটে পরপর টাফ ম্যাচ আছে, সেখানে কিন্তু এইসব আগে দেখ, ওইসব ম্যাচে তুই 5 গোল করে করার সুযোগ পাবি না, ঠিক আছে? সুতরাং তোকে ওইসব ম্যাচ 1 গোল 2 গোলের ডিফারেন্সে বের করতে হবে। তখন তুই ফট করে একটা এরকম গোল খেয়ে বসলি, তো ব্যাপারটা বিজার হয়ে যাবে আর কি। একদম তাই। তো আমরা তো লাইন আপ নিয়ে আলোচনা করলামই, আর একটা সিগনিফিকেন্ট জিনিস নিয়ে আলোচনা করে আমরা সেশনটা র্যাপ করবো। আমি অরিন্দমের কাছেই যাবো তার আগে প্রেডিকশন জানতে, বাট এই ম্যাচটা কিন্তু একটা কারণে খুব স্পেশাল হতে চলেছে ফর মোহনবাগান ফ্যান বেস। একজন মোহনবাগানের কারেন্ট ডেজের কাল্ট হিরো, আমার মতে লেজেন্ড, বাট অনেকের কাছেই শত্রু, বাট আমাদের দুজনের কাছে আমরা দুজন মানে বলতে গেলে ওয়ান অফ দ্য বিগেস্ট দিমি ফ্যান্স। এই সিজনে আমরা দিমিকে ক্রিটিসাইজ করতে ছাড়িনি, কারণ দিমি ওয়ার নট প্লেইং গুড, বাট স্টিল ইটস মানে হিস্টোরিক টাইম কামিং ফর হিম। 99খানা ম্যাচ খেলেছেন দিমি পেত্রাতোস। বেঙ্গালুরু ম্যাচ উইল বি 100 না মোহনবাগান জার্সি। ইটস ফিটিং যে আজকের সেশনটা আমরা দিমিত্রি পেত্রাতোসকে দিয়েই শেষ করি। অরিন্দম দা থটস অন দিমি গড 99 100 সোন। দেখ 99টা ম্যাচ খেলেছে মানে কিছু তো ডেলিভার করেছে, কিছু তো পারফর্ম করেছে বলেছে 99 ম্যাচটা অব্দি মোহনবাগান জার্সি গায়ে এসে দাঁড়িয়েছে, এটা তো মানতে হবে। You can like him, you can hate him, you can love him, anything, but all you have to agree that কিছু ডেলিভার করেছে, সেই কারণে আজকে রিয়ানাবি ম্যাচটা এসে দাঁড়িয়েছে। বাট হ্যাঁ, ডিবির খেলা আমার এই সিজনে কিছু আহামরি লাগছে না, আমি ডিবির খেলা একেবারেই সন্তুষ্ট নই। এরকমটাই প্রতিবারই প্রতি ম্যাচে বলেছি যে ডিবির খেলা আমি সন্তুষ্ট নই, ডিবিকে ফার্স্ট 11 না দিলে আমার আমি খুশি হব। আমি ডিবিকে নিয়ে আমি খুব একটা আমার বিশাল কিছু মানে দুর্দান্ত কিছু ফুটবল খেলছে না, এমন কিছু ভালো ফুটবল খেলছে না, তো ব্যাস এটুকুই। বাট স্টিল 100th গেম ইন আ মোহনবাগান জার্সি। তো এনি স্পেশাল উইশ ফ্রম ইওর এন্ড যেটা তুমি দিমির থেকে দেখতে চাইবে এই ম্যাচে? কারণ দিমি স্টার্ট করবে এটা তো বলা বাহুল্য, দিমি উইল স্টার্ট। I have already made the wish from my side. ফিঙ্গার্স ক্রসড। এবং এবং আশা করব 100 ম্যাচটা স্মরণীয় করে রাখবেন দিমি পেত্রাতোস। দিমির আমার ব্যাঙ্গালোর এগেনস্টে সবচেয়ে স্মরণীয় ম্যাচ মনে হয় শিল্ড ক্যাম্পেনে, দাদুর শিল্ড ক্যাম্পেনে যে ম্যাচটা আমরা জিতি। 4-0 সুনীল ছেত্রী 4-0 জিতি। সুনীল ছেত্রী একটা পেনাল্টি মেরেছিল ক্রসবারে, থাপা একটা আউটস্ট্যান্ডিং গোল করেছিল। সেই দিমি আর থাপার একটা আইকনিক সেলিব্রেশন আছে যেটা তোমার আমার রিক্রিয়েট করার কথা ছিল লাস্ট সিজনে। আমরা কিছুটা রিক্রিয়েট করেছিলাম, পুরোটা করা এখনো বাকি। তো হোপফুলি দিমি পেত্রাতোস উইল ডেলিভার ইন হিজ 100th গেম। এবং তোমাদের কমেন্ট বক্সে যারা দেখছো সেশনটা, তাদের বেঙ্গালুরু ম্যাচ নিয়ে কি প্রেডিকশন অবশ্যই জানো। অরিন্দম, তোমার কাছে ফাইনালি চলে যাব। হোয়াটস ইউর প্রেডিকশন ফ্রম দ্য বেঙ্গালুরু এফসি, মানে ওভারঅল গেম প্লে থেকে স্কোর লাইক তুমি যদি ছোট্ট করে 5 মিনিটে বলবো। দেখ, সেট পিসের মধ্যে খুব কশাস থাকতে হবে, আর দুটো উইংকে কিন্তু যখনই ওরা ক্রস করবে সাইড চ্যানেলে এসে রাইট ব্যাক লেফট ব্যাকে জায়গাতে, ওখানেই যদি ক্লোজ ডাউন করা যায়, ওখানে যদি ট্যাকেল করে থ্রো করা যায়, সেটা খুব ভালো। কারণ বল যদি বক্সে আসে, হতে পারে একটা দুটো অ্যালবার্তো মেহতাব ক্লিয়ার করে দিল, একটা ওদের প্লেয়ারের মাথায় পড়লো, বারের ওপর দিয়ে হেড দিয়ে দিল, এগুলো হবে। বাট 5টা 6টা 7টা যদি আসতে থাকে, একটা কিন্তু 100% কনভার্ট হবে। এটা এটা প্রতিটা টিমের ক্ষেত্রে এটা ধ্রুব সত্য কথা, ঠিক আছে? পৃথিবীর সব থেকে বড় ডিফেন্স ও সব থেকে সলিড ডিফেন্সের উপরে যদি দুটো উইং থেকে বারবার ক্রস আসতে শুরু করে, তার কারণ মেন সমস্যা হয় কি, নর্মাল যখন খেলা হয় প্রতিটা প্লেয়ার তাদের চেষ্টা থাকে অপোনেন্টদের গোলের দিকে, তারা ওপেন চেস্ট দাঁড়িয়ে থাকে। বাট যখন দুটো উইং থেকে বল ডেলিভারি শুরু করে, তখন তারা সাইড চেস্ট হয়ে যায়। সাইড চেস্ট হয়ে যাওয়া মানে ডিফেন্ডারদের ক্ষেত্রে অসুবিধা হয়, কারণ তার পেছনে তার ডিফেন্ডারের সাথে তার কতটা গ্যাপ, পেছন থেকে স্ট্রাইকার কখন রান নিচ্ছে, এইগুলো বোঝাটা কিন্তু অতটা ইজি হয় না। এই জন্য তখনই উইং স্ট্রেচ হয়, একটা টিম যখন দুটো সাইড ব্যাকের পজিশনটাকে স্ট্রেচ করে, মাঝখানে কিন্তু গ্যাপ বাড়ে, তো এইটা খেয়াল রাখতে হবে। বেঙ্গালুরুর কিন্তু সেট পিসের দুর্বলতা আছে, বেঙ্গালুরু কিন্তু বক্সের বাইরে থেকে যখন শট নেয় তখন ক্লোজ ডাউন করার একটা দুর্বলতা আছে। এই দুটো জায়গা খেয়াল রাখতে হবে। আমার মনে হয় এগুলো খেয়াল রাখতে পারলে জেমি ম্যাকল্যান্ড বা অনিরুদ্ধ থাপার এই ম্যাচে একটা গোল করার পসিবিলিটি আছে। এর বাইরে সুইচ অফ হওয়া যাবে না। আর তোকে বুঝতে হবে, যেহেতু এটা প্রেশার গেম, প্রচুর সাপোর্টার থাকবে ব্যাঙ্গালোরের। ওরা এই সিজন থেকে বিশাল কিছু তো এক্সপেক্ট করছে না, বাট দে উইল মেক শিওর যে ওরা এই ব্যাঙ্গালোর ম্যাচ ইজ देयर কাপ ফাইনাল, মানে মোহনবাগান ম্যাচ ইজ देयर কাপ ফাইনাল। তো প্লাস কাপ ফাইনালের একটা রিভেঞ্জের ব্যাপার আছে এন্ড অল এভরিথিং। তো ওরা কিন্তু অল গানস ব্লেজিং যাবে এই ম্যাচটা, এটা বুঝতে হবে আমাদের। কম্পোজার মেনটেন করে ফুটবল খেললে, বেসিক স্ট্যান্ডার্ড ফুটবল খেললে, হাই প্রেসিং ফুটবল যেটা খেলছে সেটা যদি খেলে, আমার মনে হয় যে
এই ম্যাচ থেকে আমরা 3 পয়েন্ট পাবো আমার ধারণা। আমরা 3-0 গোলে ম্যাচটা জিততে পারি। আর আমার ধারণা আমাদের এই ম্যাচে ক্লিন শিট থাকবে। একদমই এবং আমারও মনে হয় এই ম্যাচটা সেই বিজার 5-1 বা 6-1 এই ধরনের এত গোল হয়তো হবে না, ফিঙ্গার্স ক্রসড, টাচউড হয়ে গেলে ভালো হয়, মন্দ হয় না, বাট আমার ধারণা এত গোল হবে না, কারণ বেঙ্গালুরু হ্যাজ আ ভেরি স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান ডিফেন্স। যতই আমরা ইন্ডিয়ান ডিফেন্স বলি, যে কটা ইন্ডিয়ান ডিফেন্সের এগেনস্ট আমরা খেলেছি তাদের মধ্যে বেঙ্গালুরু হ্যাজ দ্য বেস্ট ডিফেন্স, এবং লিগেও যারা অল ইন্ডিয়ান ডিফেন্স খেলাচ্ছে তাদের মধ্যে বেঙ্গালুরু হ্যাজ দ্য বেস্ট ডিফেন্স। আমি ইস্ট বেঙ্গলকে মাথায় রেখেই বলছি, কারণ বেঙ্গালুরু সাইড ব্যাকরা ইন্ডিয়া রেগুলার। নাওরেম রোশন সিং মোহনবাগানের পুরনো ক্লাব টার্গেট ছিল, তোমরা জানো। রাহুল ভেকে ইজ আ ভেটেরান, যিনি সেন্টার ব্যাকে খেলেন। চিংলেনসানা একসময় মোহনবাগানের রেডারে ছিল। আর নিখিল পূজারিকে নতুন করে কি বা বলবো, স্টিফেন কনস্ট্যান্টাইন বা তার স্টিফেন কনস্ট্যান্টাইনের পরে আমি কোচের নামটা ভুলে যাচ্ছি, যিনি ক্রোয়েশিয়ান কোচ ছিলেন, ওনার আমাদের একটা রিসার্জেন্স হয় নিখিল পূজারি ইন্ডিয়া সেট আপে। তো হি ইজ আ ভেরি গুড অ্যাটাকিং থ্রেট। মোহনবাগানকে খুব কশাস থাকতে হবে, বাট আমারও প্রেডিকশন 2-0 বা স্টেডি 3-0। তোমাদের প্রেডিকশন কমেন্ট বক্সে জানাও। এবং আগামীকাল চোখ রাখো এমবিএফটির পর্দায়, ম্যাচ ডে -1 রাউন্ড টেবিল ফিরছে। তার সাথেই আগামী পরশু ওয়াচালং এ বসছি আমি আর ঋদ্ধদা, এবং ম্যাচের পর রাত্রি 11টা থেকে একটা রিয়াকশন শো করছি আমি, ঋদ্ধদা আর ঋতিক। সঙ্গে যদি ঋষভদা বা আরও কেউ থাকে তারাও জয়েন করবে। তো জমিয়ে একটা ফাটাফাটি সেশন কামিং। এবং রবিবার তোমাদের আর ওয়েট করাবো না, রবিবারই ব্যাঙ্গালোর ম্যাচের রিভিউ নিয়ে চলে আসবো আমি আর অরিন্দম দা ইন পডকাস্ট ফরম্যাট, যেটা আমরা এমবিএফটি ব্রেকডাউন করে থাকি। তো তোমাদের জন্য পরপর কন্টেন্টস আর লাইন আপ। তোমাদের যদি ভালো লেগে থাকে কন্টেন্টগুলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট বক্সে তোমাদের প্রেডিকশন জানাও, এবং নজর রাখো এমবিএফটির ওয়েবসাইটে। বেশ কিছু এক্সাইটিং আর্টিকেল আসতে চলেছে, যেমন দিমিত্র পেত্রাতোসের 100 গেম। তো সেটা নিয়ে একটা ট্রিবিউট আর্টিকেল লিখেছি আমি। অরিন্দম দাকে ট্রিবিউট আর্টিকেলটা এক্ষুনি পাঠাবো, অরিন্দম দা পরে ফিডব্যাক দিও। তোমাদের কাছে আর্টিকেলটা গতকাল, মানে আমরা যেহেতু শুট করছি আজকে বুধবার রাতের মধ্যে আর্টিকেলটা চলে আসবে। তো তোমরা হয়তো তখন পড়ে নিয়েছো, যদি না পড়ে থাকবো রিকোয়েস্ট করবো একবার পড়ে তোমাদের ফিডব্যাক জানিও। দেখা হচ্ছে সবার সাথে খুব তাড়াতাড়ি। শুভরাত্রি, জয় মোহনবাগান।